সবাইকে শুভেচ্ছা। স্বাগত জানাই আমাদের আজকের এটিএন বিজনেস অ্যান্ড ফিনান্স অনুষ্ঠানে। সাথে আছি আমি শারমিন মিশু। প্রিয় দর্শক, বাংলাদেশে সুবর্ণ জয়ন্তীর এই বছরে 2021 সাল পার হয়ে আমরা যখন 22-এ পা দিলাম, আমাদের কিন্তু স্বপ্ন আরও অনেক বেড়েছে। আমাদের সোনার বাংলা গড়বার যে লক্ষ্য, আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন ছিল, আমাদের ডেল্টা বাংলাদেশের প্ল্যান চলছে। সো সব কিছুর মধ্য দিয়ে আমরা যখন ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রিতে রূপান্তর হতে চেয়েছি, হওয়ার প্রক্রিয়া এখনও আছে, আমাদের কিন্তু ছোট্ট ছোট্ট অনেকগুলো বিষয় কানেক্ট করতে হয়। এবং এটিএন বাংলার এই অনুষ্ঠানে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি ব্যবসা বাণিজ্য অর্থনীতির দেশীয় আন্তর্জাতিক নানা খবর আপনাদের সাথে নিয়ে আসবার এবং আপনাদের মতামত শোনার চেষ্টা করি আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা আজকে কথা বলবো যানবাহন নিয়ে, তার ভেতর একটা স্পেসিফিক জায়গাটা নিয়ে আমি কথা বলতে চাই, যেটা বাংলাদেশের নতুন বিপ্লব তৈরি করতে পারে। ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের সাথে তাল মিলিয়ে যে ট্রান্সপোর্টগুলো আসছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের টপিক জ্বালানি ও পরিবেশ বান্ধব অটোমোবাইলের সম্ভাবনাময় ক্ষেত্র। এটা অবশ্যই একটা বিশাল জায়গা, কারণ সেখানে ইনভেস্টমেন্ট জড়িত আছে, ট্রান্সপোর্ট সিস্টেম, পপুলেশন অ্যাকোমোডেশন থেকে শুরু করে অনেক কিছু। আমরা দুজন অতিথি আছে আমাদের সাথে, একজন স্টুডিওতে, একজন অনলাইনে। পরিচয় করিয়ে দেওয়ার আগে আমি টেলিফোন নাম্বারটি বলে দিচ্ছি। আপনাদের যে কোনো ফোন মতামত আমাদেরকে করতে পারেন সরাসরি টেলিফোন করে। নাম্বারটি হচ্ছে 0281897766। প্রিয় দর্শক, এটিএন বাংলার স্ক্রিনের পাশাপাশি আপনারা কিন্তু ফেসবুকে এই অনুষ্ঠানটি দেখতে পারেন এটিএন বাংলা লাইভ এই ফেসবুক পেজ থেকে। চলে যাচ্ছে আমাদের আজকের অতিথিদের কাছে। আমাদের সাথে স্টুডিও উপস্থিত আছেন কাজী জসিমুল ইসলাম, সভাপতি বাঘ ইকো মোটরস। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন KSM মোস্তাফিজুর রহমান, বিনিয়োগ বিশেষজ্ঞ। দুজনকেই শুভেচ্ছা আমাদের আজকের এই অনুষ্ঠানে, যেটা নিয়ে কথা বলছিলাম যে আমাদের জ্বালানি ও পরিবেশ বান্ধব অটোমোবাইল সম্পর্কে আজকে কথা বলতে চাই। এবং ভেরি রিসেন্টলি কিন্তু আমরা একটা নীতিমালা দেখেছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। সেটা হচ্ছে গিয়ে 3 চাকার যে মোটর বা যানটি ছিল, যেটা ব্যাটারি চালিত, এবং সেইটা রিপ্লেস হয়ে যাচ্ছে একটা ইকো ফ্রেন্ডলি একটা মোটরসের মাধ্যমে। আমি যদি আপনার কাছে একটু বিস্তারিত এই নীতিমালা থেকে শুরু করে কি আসছে, নতুন কি আমরা পেতে যাচ্ছি, এই বিষয়টা একটু শুনবো। ধন্যবাদ এটিএনকে, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এই জার্নিটা শুরু করেছি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিদ্যুৎ মন্ত্রী এবং সকলকে নিয়ে 2018 সন থেকে। আচ্ছা। কারণ আপনি ক্লাস 1 থেকে ক্লাস 10-এ যেতে হলে আপনাকে 1, 2, 3, 4 রয়ে গেছে। জি, আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই কথা বলে যে আপনারা একটা রাইট টাইমে আজকে আপনি আমাদেরকে ডেকেছেন এবং আমাদেরকে কিছু বলার সুযোগ দিয়েছেন। একটা দেশ কালকে সকালবেলায় ইলেকট্রিক ভেহিকেলে যেতে পারবে না, এটার অনেকগুলো ধাপ আছে। কিন্তু আমরা এই ধাপগুলো তৈরি করতে করতে দেখা গেল যে কোনো প্ল্যান ছাড়া, কিছু ভেহিকেল ছাড়া বাংলাদেশে ছেয়ে গেছে। সেই পুরো বাংলাদেশকে এখন আমরা একটা জাতি যার এইটার উপরে ডিপেন্ড করে প্রায় 4 কোটি লোক প্রতিদিন এই বাহনটা ব্যবহার করে। আপনি এখন চাইলেও তো তাদেরকে বন্ধ করে দিতে পারবেন না। সো আপনি শুনে খুশি হবেন, বাঘ ইকো মোটরস, আমাদের ফাদার অফ দ্য নেশনের যে কথাটা 71-এ ছিল, বাঙালিকে দাবায় রাখতে পারবে না, তারই একটা বহিঃপ্রকাশ আমাদের এই বাঘ ইকো মোটরস। আমরা পৃথিবীর প্রথম, আই রিপিট, আমরা পৃথিবীর প্রথম 2021 সনে সোলার এবং লিথিয়াম আয়ন ব্যাটারি পরিবেশ বান্ধব একটি 3 হুইলার আমরা তৈরি করেছি এবং আপনি মার্চ মাসে এটা বাজারে দেখতে পারবেন। আচ্ছা, আমরা যে 21 সালে নীতিমালাটি পেয়েছি সরকারের পক্ষ থেকে, ওই বিষয়ে যদি আপনি মানে সামারিটা আসলে কি নীতিমালাটা, আপনি কি কারণে নীতিমালাটা হয়েছে একটু যদি আপনি সুযোগ দেন আমাকে। নীতিমালাটা এই কারণে হয়েছে, এখন যেই বাহনগুলো দিয়ে আমরা চলছি, 3 হুইলারগুলো অ্যাসিড বেস ব্যাটারি, সেই অ্যাসিড বেস ব্যাটারিগুলোর বিগেস্ট প্রবলেম হলো এটার কোনো ডিজাইন নাই, এটার ব্রেক নাই। এটাকে আপনি 3 জন বসার কথা 9 জন বসিয়ে নিয়ে যাচ্ছেন। এতে আমরা 90% গাড়ি কোনো না কোনো দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে এবং 2 থেকে 3 হাজার লোক প্রতি বছর মারা যাচ্ছে। আবার এই যে অ্যাসিডগুলো এক একটা ব্যাটারির মধ্যে
অলমোস্ট 60 লিটার অ্যাসিড থাকে। জি। এই অ্যাসিডটাকে মাত্র 2-3টা কোম্পানি রিসাইকেল করে, বাকি যে 30-40টা অবৈধ কোম্পানি রয়ে গেছে তারা কি করছে, এটা জমিতে ঢেলে দিচ্ছে, পানিতে ঢেলে দিচ্ছে। আপনি যে ব্যাটারি অ্যাসিডের কথাটা বলছেন, এই ব্যাটারি তো অন্যান্য যানেও তো ব্যবহার হয়। হ্যাঁ, লাইক আমি খুব একটা জানি না, যেমন গাড়িতে যে যে ব্যাটারিটা ব্যবহার হয় সেটার ভেতরেও তো একটা কেমিক্যালস থাকে। absolutely acid based battery আছে, জি। but battery has shifted to a gel battery. Life shell has become 3 to 5 years, but এই ব্যাটারি গুলোর লাইফ shell is only 6 months. আচ্ছা। সো 6 মান্থের মধ্যে আপনি যদি 40 লাখ ভেহিকেলের অ্যাসিড ফেলে দেন, জি। প্রায় 1 কোটি লিটার অ্যাসিড আমাদের পানিতে চলে আসছে, যার একটা রেজাল্ট আপনারা 1 মাস আগে দেখতে পেয়েছেন। যে রেজাল্টটা হলো যে মাছের পেটে এখন 15% অ্যাসিড পাওয়া গেছে। তো এই সব কিছু তো আপনার আমরা নতুন প্রজন্মের জন্য জি। কি রেখে যাব? তো সেই ক্ষেত্রে এই নীতিমালাটা তৈরি হয়েছে যে আপনি অ্যাটলিস্ট 3 ইয়ার্স লাইফ শেল ব্যাটারিতে আপনি আচ্ছা। 2024 সন পর্যন্ত অ্যাসিড বেস ব্যাটারি ব্যবহার করতে পারবেন। তারপরে আপনাকে এইটাকে হাইব্রিড ব্যাটারি, যেটা হচ্ছে 7 বছর আপনার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে না। তো আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, 1 কোটি লিটার 7 বছর পরে করছেন, ডিভাইডেড বাই 7। সো আমরা এনভায়রনমেন্টকে কিছু একটা দিতে পারবো ইন বিটুইন আমাদের। আচ্ছা, মানে যদি এমন হতো এই অ্যাসিড বেসড ব্যাটারিটা চেঞ্জ করে ওখানে একটা ডিফারেন্ট টাইপের ব্যাটারি, যেটা যেমন আপনারা ব্যবহার করছেন লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার battery। করছেন, যেটার সাথে সোলার প্যানেলও অ্যাড হয়ে যাচ্ছে। জি। তো ওই ভেহিকেলসগুলো কি এই জিনিসগুলো চেঞ্জ করে কি আমরা ব্যবহার করতে পারতাম না? না, কারণ কি আপনি তো হাতুড়ের ডাক্তারকে দিয়ে কি আপনি এমবিবিএস বা এফআরসিএস ট্রিটমেন্ট করতে পারবেন? না। আপনি পারবেন না। সো সেম ব্যাপার হয়েছে, আপনি এখন প্রতিটা জেলার এক একটা কর্নারে দেখবেন একটা করে ফ্যাক্টরি তৈরি হয়েছে। জি। তার কোনো এটা এই ভেহিকেলগুলা, এক্সিস্টিং ভেহিকেলগুলা কোথাও যদি আপনি ব্রেক করেন, ওটা 8 থেকে 12 ফিট লাগে থামতে। তো বাই দিস টাইম হাইওয়েতে উঠলে আরেকটা ট্রাক এসে তো আপনাকে নিয়ে চলেই যাবে। সো এটার কোনো ডিজাইন নাই, কোনো কিছুই নাই। সেই জন্য মাননীয় মন্ত্রী মহোদয় সড়ক ও পরিবহন উনি একটি নীতিমালা তৈরি করেছেন, যেইটাকে বলছেন এইটার কোড, ভেহিকেল কোড। আচ্ছা, ভেহিকেল সম্পর্কে, এই ভেহিকেল কোড সম্পর্কিত বিস্তারিত আপনার কাছে আবারও আসবে। আমি অনলাইনে চলে যাচ্ছি, আমাদের সাথে রয়েছেন জনাব মোস্তাফিজুর রহমান। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে নতুন একটি ট্রান্সপোর্ট আসছে বাগ, এবং যেটা হচ্ছে এক্সিস্টিং যে মোটরটি আছে ব্যাটারি চালিত সেটা রিপ্লেস করবে। তো আপনার কাছে কি মনে হয় এই ইনভেস্টমেন্ট সেক্টর থেকে যদি বলি এবং সাস্টেইনেবিলিটির কথা যদি বলি, তাহলে এই জায়গাটা, এই ক্ষেত্রটা আসলে কতদূর আমাদেরকে নিয়ে যেতে পারে? ধন্যবাদ। আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি যে আপনি একটা নির্দিষ্ট ভেহিকেলের ব্যবহারের ফলে পরিবেশের উপরে প্রভাবটা কতটুকু ভালো মন্দ বিষয়টা জানতে চাইছেন। আমি আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে একটু বলি যে আচ্ছা, পরিবেশ দূষণের বিষয়টা কিন্তু এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে সংজ্ঞায়িত করেছে জি। যে কোনটাকে আমরা পরিবেশ দূষণ বলি। পরিবেশ দূষণ যেটা মানুষের জন্য এবং প্রাণীর এবং উদ্ভিদের জন্য যেটা ক্ষতিকারক, সেটাই হলো পরিবেশকে দূষণ করা। এখন পরিবেশ দূষণের নাম্বার 1-এ কোনটা আছে, সেকেন্ড কোনটা আছে, থার্ড কোনটা আছে, এই বিষয়গুলো জানলে তাহলে আমরা অবশ্যই। দেখব যে জি। ট্রান্সপোর্টটা এটা কোনটার মধ্যে পড়ে এবং জি। সেটার প্রয়োজনীয়তাটা আসে কিনা। আপনারা যদি এটার সুনির্দিষ্ট গবেষণা তথ্যপত্র দেখেন, তাহলে কিন্তু সবগুলো পলিউশনের মধ্যে প্রথমত আসলে এয়ার পলিউশন, যেটা বাতাস দ্বারা যে পরিবেশ দূষিত হয়, তারপরে পানি দ্বারা হয় এবং মাটি দ্বারা হয়। এবং বাতাসের যে পরিবেশ দূষণের যে প্রধান যেটা আছে, তার মধ্যে কিন্তু ভেহিকেল মানে এই যানবাহন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। জি। এবং যানবাহন থেকে যে কার্বন মনোক্সাইড মানে যে ফুয়েল বার্নিং হচ্ছে, যেটা জ্বালানি পুড়ে যেটা যে কার্বন যে তৈরি হচ্ছে এবং যেটা কার্বনটা দূষিত কার্বন যেটা বাতাস থেকে আসছে এবং সেটা যে এই যানবাহনের জ্বালানি পোড়ার মধ্য দিয়ে যেটা আসতেছে, সেটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু পরিবেশে এটা একটা ভালো প্রভাব পড়বে। এখানে ধরেন কার্বন মনোক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড আছে, তারপরে আপনার হলো নাইট্রোজেন গ্যাস আছে। আবার এই জ্বালানির সঙ্গে আপনার ভারী সীসা, এগুলো একসময় ছিল, এগুলো কমে গেছে।
সেই দিক থেকে আমি যদি বলি যে পরিবেশের গুরুত্বপূর্ণ জায়গা নজর দিতে গেলে তাহলে কিন্তু এয়ার পলিউশনটা খুব ইম্পর্টেন্ট। এবং এয়ার পলিউশনের যেখান থেকে সবচেয়ে বার্নিং ইস্যু সেটা হলো যে এই যে জীবাশ্ম জ্বালানি যেটা এই যে আপনার পেট্রোল ডিজেল এগুলো থেকে পুড়ে যে যে পরিবেশে যে বাতাসের যে ক্ষতি হচ্ছে, মানে অপরিশোধিত কার্বন ইমিশন যেটাকে বলে, যে বাতাসের কার্বনের সংখ্যা তারা বাড়িয়ে দিচ্ছে, যে ফলে মানুষের ক্ষতি হচ্ছে, উদ্ভিদের ক্ষতি হচ্ছে, প্রাণীর ক্ষতি হচ্ছে। জি। এই ধরনের যদি কোনো পরিবহন যদি আসে বাজারে যেটার থেকে কম পরিমাণে কার্বন নিঃসরণ হবে, সেগুলো আমাদের জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ। আপনার কাছে কি মনে হয় আমাদের এই যে বাংলাদেশে এখন বর্তমান ট্রান্সপোর্ট সিস্টেম, আমি একটু বড় আকারেই বলছি, যে যা রয়েছে আমাদের এখন সেই জায়গাটায় আমাদের পলিউশন নিয়ে যদি কথা বলি তাহলে কোন কোন জায়গাটা আমাদের এখন ইমপ্রুভমেন্ট করা ভীষণ জরুরি? সবচেয়ে জরুরি ঢাকা শহরে যেটা, সেটা হলো পুরাতন যে সমস্ত যানবাহন আছে, জি। এই পুরাতন যানবাহনকে সরকার কিন্তু ইতিপূর্বে সিদ্ধান্ত নিয়েছিল যে 15 বছরের উপরে কোনো পুরনো যানবাহন ঢাকা শহরে থাকবে না। কিন্তু এটা কিন্তু যে পরিবহন বাস মালিক সমিতির যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারা এটাকে কার্যকরী করতে দেয়নি। তারপরে তারা দাবি দাওয়া করেছে যে না, এটা 20 বছরের নিচে, মানে এটা সময়টা বাড়িয়েছে যে আমরা 20 বছর পর্যন্ত চালাবো, 20 বছরের অধিক পুরনো যেগুলো সেগুলো আমরা চালাবো না। সেটাও কিন্তু আমরা কার্যকরী করতে পারিনি। এর কারণ হলো যে এই সমস্ত গাড়ির মালিক যারা, তাদেরকে একটু দেখতে হবে যে তারা কোন প্রফেশনের সাথে আছে, যে তারাই বাধা হয়ে দাঁড়িয়েছে কিনা সেটা। আরেকটা হলো যে ত্রুটিপূর্ণ যানবাহন, যে একটা পুরাতন না নতুনই, কিন্তু তার প্রপার মেনটেনের অভাবে তার যে ফিল্টারে, আপনি যদি এখানে এখন তো এগুলো যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে যে ওর পরীক্ষা করে বের করা যাবে যে কি পরিমাণ কার্বন এখানে, নিঃসরণ। কার্বন ডাই অক্সাইড, কার্বন সে নিঃসরণ করছে। জি। এই জায়গাগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ, যার মধ্য দিয়ে আপনার বায়ু দূষণের আর আর ইটের ভাটা যেগুলো আছে, রাস্তাঘাটের ধুলাবালি, এগুলো কিন্তু পরিবেশের, আমি শুধু আজকে বায়ু দূষণ নিয়ে কথা বলছি, আর যদি আপনি আরো অন্যদিকে যান তাহলে কিন্তু আরো ভয়াবহ চিত্র আছে। আমরা আপনার কাছে আবারও ফিরবো। ধন্যবাদ। আপনার আপনার যে দিক নির্দেশনামূলক কথাগুলো বলছিলেন যে কোন কোন জায়গাটা আমাদের চেঞ্জ করা এখনই ভীষণ প্রয়োজন, সেগুলো শুনছিলাম। আমি আবারও চলে আসি আপনার কাছে। আপনি যে কোড নিয়ে কথা বলছিলেন, ভেহিকেল কোড, এই ভেহিকেল কোড কি শুধুমাত্র এই স্পেসিফিক এই ধরনের যান 3 হুইলারের জন্যই প্রযোজ্য, নাকি আপনি বলছেন যে এই এটার ভেতরে A to Z সব ভেহিকেলের জন্যই আলাদা নির্দিষ্ট কোডস রয়েছে? আমরা স্পেসিফিকলি ইভি বলছি, ইলেকট্রিক ভেহিকেল। আচ্ছা। আপনি একটু যদি গ্লোবাল ডাটা অ্যানালাইসিস করেন, সেখানে আপনি দেখতে পাবেন যে বাই 2025 কোনো ডিজেল গাড়ি উৎপাদন হবে না, প্যাসেঞ্জার গাড়ি। তাহলে আমি পাবো কোথায় গাড়ি? আমাদের বাংলাদেশকেও তো ওইদিকে যেতে হবে। জি। সেই কারণে এটাকে ইভি একটা ভেহিকেল কোড তৈরি করেছে। এটা সব গাড়ির ক্ষেত্রেই হবে। ইলেকট্রিক ভেহিকেল তো আমাদের জন্য নতুন। সেই ওই ইলেকট্রিক ভেহিকেলের জন্য একটা করেছে। আপনাকে এই গাড়িটা এনে ওই যে স্পেসিফিকেশনগুলো বুয়েট বা সমমানের জায়গা থেকে পরীক্ষা করাতে হবে। ওই বুয়েট আপনাকে অ্যাপ্রুভাল দিলে বিআরটিএ তখন আপনাকে গিয়ে বিআরটিসি তো বিআরটিএ তখন আপনাকে ওই রেজিস্ট্রেশনটা দিবে। এখন তো আপনি বৈধতার মধ্যেই নাই। এখন কি হচ্ছে, আপনি এই ভেহিকেলগুলোতে আমরা কোনো রোড ট্যাক্স পাচ্ছি না, রোডে চলছে, যা কিনা 5 থেকে 1,000 কোটি টাকা গভর্নমেন্ট নষ্ট করছে, পাওয়া যাচ্ছে না। এইখানে আমরা সিস্টেম লস বলতে পারি, প্রায় 4,000 কোটি টাকার বিদ্যুৎ সিস্টেম লস হচ্ছে, কারণ বৈধ চার্জিং সিস্টেমে কেউই বৈধ চার্জ করে না। সো আপনি এনভায়রনমেন্টের কথা যদি চিন্তা করেন, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট আমাদেরকে পুশ করছে যে আমরা যদি এটা না করি আমাদের একটা বিরাট একটা, আপনি জানেন গ্লোবাল ওয়ার্মিংয়ে আমরা একটা ফান্ড প্রতি বছর পাই, যেহেতু আমরা মোস্ট এফেক্টেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো সেইটাও বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সবগুলো ইভি যখন আসবে, ইলেকট্রিক ভেহিকেল আসবে, সেটা চার্জিং স্টেশন লাগবে, কিভাবে আপনি বিদ্যুৎ দিতে হবে। এবং আপনি শুনে খুশি হবেন যে আমরা যখন 2018 সনে এই 3 হুইলারের যাত্রা শুরু করি, তখন আমাদেরকে পাওয়ার ব্যাংকের চিন্তা করার কথা ছিল, যে পাওয়ার ব্যাংক ছাড়া দিনের বেলা একটা বিদ্যুৎ কস্ট 17 টাকা, তা আমি ইভি চার্জ করব কিভাবে?
মাননীয় বিদ্যুৎ মন্ত্রী মহোদয় উনি এটাকে 5 টাকা 80 পয়সা করে দিয়েছেন, এবং রাত 12টা পিক আওয়ার কখন আমাদের রাত 12টা থেকে ভোর 5টা আমাদের জন্য দ্য চার্জিং অফ দি ভেহিকলস, সেই সময়টাকে বেঁধে দিয়েছেন। চার্জিং নীতিমালা করেছেন, আপনার ভেহিকেল নীতিমালা হয়েছে। সো উই আর রেডি টু গো। এখন একটু দেশের কথা চিন্তা করে বিআরটি এর চেয়ারম্যানকে কিছু জিনিস বুঝতে হবে, যে আমরা একটা নতুন জিনিস নিয়ে আসছি। উই আর নট টেসলা, উই আর নট ভলভো, উই আর বাগ। আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমাদের 2-4টো ছোট প্রবলেম থাকবে। জি, আপনি দেখেন আমি গত বছর অক্টোবর মাসে এটা টেস্ট করতে দিয়েছি, আজকে পর্যন্ত আমাদের অ্যাপ্রুভাল হয়নি, প্রায় 14 মাস হয়ে গেছে। কিন্তু এই গ্যাপে আমাদের 8 লক্ষ অবৈধ 3 হুইলার কিন্তু বাজারে চলে আসছে। আপনার কাছে আমি আবারও ফিরছি। একজন দর্শক আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম কামরুদ্দিন খোকন। জি আমি একজন 3 হুইলারের ইম্পোর্টার বটে। জি আমি আপনাদের কাছে একটা সরাসরি প্রশ্ন করতে চাচ্ছি জি যে দুজন অতিথি এখানে আছেন, ওনারা এই জিনিসটা উপস্থাপন করেননি বা আপনিও করেননি। ঢাকা শহরে কত হাজার সিএনজি আছে যে 3 চাকা, এবং সেটা আমাদের পরিবেশ দূষণে কতটা ভূমিকা রাখছে, আমরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি সিএনজি থেকে। বাস ট্রাকের কথা অতিথিরা বললেন, কিন্তু সিএনজির কথাটা ওনারা তুলেননি। সেই জন্য আমার প্রশ্ন হচ্ছে যে 3 চাকা গাড়িতে যে সিএনজি অপারেটেড ভেহিকেল যেগুলো আছে, এগুলাতে আমাদের বাংলাদেশে যে ঢাকা শহরের পরিবেশ দূষণটা অত্যাধিক মাত্রায় বেশি, যেটা পৃথিবীর ওয়ান অফ দ্য হাইয়েস্ট এর মধ্যে পড়ে। তো এই বিষয়ে আমি ওনাদের কাছে একটু জিজ্ঞাসা ছিল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব খোকন, আপনি ফোন করেছেন। আপনি ইম্পোর্টার, এই ট্রান্সপোর্ট সিস্টেমে ইম্পোর্ট করে থাকেন। এটার উত্তরে ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উনি আমাদেরকে করেছেন। আপনার জন্য একটা গুড নিউজ আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে ট্রান্সপোর্টের সবাই এই 13,000 বৈধ সিএনজি আছে আমাদের। এই আরও 5 থেকে 8,000 এমনি চলে কাগজপত্র ছাড়া। সো ওইটা একটা বিশাল পলিউশন আমাদের ক্রিয়েট করছে। আর তাছাড়া আমাদের তো নিজেদেরই ন্যাচারাল গ্যাস নাই, আমরা সেই ন্যাচারাল গ্যাসটাকে সাবসিডাইজ করে আমরা এইটাকে বার্ন করছি সিএনজিতে। সো এই জিনিসগুলো খুবই শীঘ্রই এই 13,000কে রিপ্লেস করা হবে ইলেকট্রিক ভেহিকেল দিয়ে। গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং অন ইট অ্যান্ড ইট ইজ হিমাঙ্গাস পলিউশন আনডাউটেডলি। জি, একই বিষয় নিয়ে আমি জনাব মোস্তাফিজুর রহমান আপনার কাছে আসতে চাই, যে আমরা যে একটা সময় ছিল বেবি ট্যাক্সি, যেটাকে রিপ্লেস করে আমরা সিএনজিতে রূপান্তরিত করেছি, এবং আমাদের কাছে মনেই হয়েছিল কিছুটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে, এবং যেহেতু জ্বালানির একটা সংকট সবসময় ছিল, আবার যদি আমরা এখন গ্যাস থেকে ট্রান্সফার হয়ে আমরা ইভিতে চলে যাই, ইলেকট্রিক্যাল ভেহিকেল। সো এই বিষয়টা নিয়ে আমাদের আসলে এনভায়রনমেন্টে কতটুকু চেঞ্জ আসবে, এবং আমাদের দর্শক যে জিনিসটা রেফার করতে চেয়েছে সিএনজির পলিউশনটা, এই বিষয়গুলো নিয়ে একটু শুনবো। হ্যাঁ, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনার উন্নয়ন হলো একটা চলমান প্রক্রিয়া, এটা আপনার একটা গতিশীল জিনিস। আমরা এক সময় আমাদের দেশের দরিদ্র মানুষের সংখ্যা ছিল শতকরা 80-88 জন, এখন দরিদ্র মানুষের সংখ্যা কমে গেছে। এক সময় ঢাকা শহরে 90-এর আগে কোনো গাড়ি ঘোড়া ছিলই না। স্বাধীনতার পরে আমরা যখন ঢাকা শহরে দেখেছি, তখন 1 ঘন্টা পর পর একটা বাস ছাড়তো, বিআরটিসি বাস। এগুলো পরিবর্তন হয়ে গেছে। তবে সিএনজির কথা যেটা বলেছেন, যে আগের যেগুলো সিএনজি ছিল, এই যে বেবি ট্যাক্সি ছিল, ওগুলো কিন্তু অনেক পরিবেশ দূষণ করেছে। রাইট। এর পরে যেগুলো এসছে, এগুলো তুলনামূলকভাবে আপনার হলো বেটার। তবে এগুলোরও আরো পরিবর্তন হয়ে, যদি আপনার যেটা কার্বন ইমিশন, যেটা বলে কার্বন নিঃসরণ যেখানে জি। কম হবে, সেটা কিন্তু আপনার পরিবেশের জন্য ভালো। তবে এগুলো বিষয়ে কিন্তু পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলো অনেক আগেই গবেষণা করেছে। সেই গবেষণা থেকে আপনার যদি এরকম হয়, আমাদের ধরুন মানুষের ইনকামের সাথে কিন্তু তার 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 বাইং বিহেভিয়ারের পরিবর্তন হয়। তো সবাইকে তো পাশ্চাত্যে যেটা গবেষণা করেছে, যে বড় বাসগুলোকে তারা বলছে সে পরিবেশের জন্য ভালো, এখানে কম পরিমাণে কার্বন ইমিশন হয়। আবার আমাদের দেশের রাস্তাঘাটের সাথে তুলনা করে কিন্তু বড় বাস সব জায়গায় চালানো সম্ভব। সেই জন্য এই সমস্ত 3 হুইলার বা যে কার্বন কম নিঃসরণ হয়, এই ধরনের যানবাহনেরও প্রয়োজন আছে। তবে যদি ব্যাপক আকারে যদি দেখেন, ঢাকা শহরে
একটা প্রাইভেট কারের সাথে আর একটা প্রাইভেট কার লেগে যাচ্ছে। এটার পরিবর্তন যদি বৃহত্তর পরিকল্পনা করতে হয়, তাহলে একজন মানুষ একটা একটা প্রয়োজন ছাড়া একটা গাড়ি নিয়ে, একটা কার নিয়ে বের হয়ে গেল, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এটার বিকল্প ভাবতে হবে, যাতে কম পরিমাণে জ্বালানি পুড়ে শহরকে পরিবেশের দূষণ থেকে রক্ষা করা যায়। অবশ্যই আরেকটা বিষয় যদি আমরা কথা বলি যে আমাদের যে রিসোর্সেস, সেটা গ্যাস হোক কিংবা ইলেকট্রিসিটি হোক, সেটার উৎপাদনের জন্য যে প্রক্রিয়া, আমাদের দেশ আসলে কতটুকু সমৃদ্ধশীল এই পুরো প্রসেসটার জন্য। কারণ গ্যাসের একটা লিমিটেশনস আছে, এরপরে হয়তো বা আমরা পাবো না, এবং ইলেকট্রিসিটির জন্য এটা উৎপাদন বৃদ্ধির জন্য কিন্তু এখনও কাজ চলে যাচ্ছে। সো এই জায়গাটা নিয়ে আমরা আসলে কতটুকু এখন থেকে আরও 20 বছর 40 বছর পরে যদি চিন্তা করতে হয়, তো আমাদের ল্যাকিংটা এবং সেটাতে ট্রান্সপোর্ট সিস্টেমের আসলে কানেক্টিভিটিটা কীরকম? আপনার সবচেয়ে বেশি যেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে যেখান থেকে পরিবেশ দূষিত হচ্ছে, সেটা কিন্তু এনার্জি প্রোডাকশন। জি, আপনি এই জ্বালানি উৎপাদনের যত প্রক্রিয়া আছে, কার্বনই হলো প্রধান, এবং কার্বন ছাড়া কোনো এনার্জি ক্রিয়েশন হয় না। সেটা যদি আপনার স্পেসে পাঠানোর কথা বলেন, আর সাধারণ যানবাহনের কথা বলেন, বা এয়ারপ্লেন চালানোর কথা বলেন, এই জ্বালানি উৎপাদনের এবং হলো মাইনিং, এই যে খনিজ আহরণের যে প্রক্রিয়া, এটার মধ্য দিয়ে আপনার হলো পরিবেশের সবচেয়ে বেশি দূষণ হয়ে থাকে। এখন আপনি জানতে চাচ্ছেন যে এই আমাদের এগুলো কতদিন চলবে এবং তারপরে কি হবে, এগুলো নিয়ে কিন্তু গবেষণা জি, হচ্ছে। জি, শুধুমাত্র যেটা হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে যে ওয়াটার হয়, এখান থেকে হাইড্রোজেনকে সেপারেশন করে যাতে ওয়াটার থেকেই জ্বালানি তৈরি করা হয়, এই ধরনের গবেষণা আমেরিকাতে হচ্ছে এবং অনেক দূর এগিয়েও গেছে, এবং জাপানিরা করছে। জি, তো আমরা যতটা পরিবেশকে সংরক্ষিত রাখতে পারবো, সেটা ততই ভালো। আমাদের যে ধরুন এই যে নিচে ওয়াটার রিজার্ভ কমে যাচ্ছে, আমরা মাটির নিচের থেকে যা কিছুই আমরা উত্তোলন করব, তাতে ওই মাইনিং এবং এনার্জি প্রোডাকশন, এই দুটোকেই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকারক পরিবেশের জন্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই দিক বিবেচনায় আমাদের এই জ্বালানি যেগুলো আমরা ব্যবহার করছি, এগুলো শেষ হয়ে গেলে পরবর্তীতে কি হবে, বিকল্প জ্বালানি যদি আপনার ভূগর্ভ থেকে আহরণ ছাড়া যদি আমরা ন্যাচারাল আরো সৌরশক্তি, তারপরে এই যে বিদ্যুৎ থেকে যেটা আসতেছে জি, সেটা, এবং ওয়াটার থেকে হাইড্রোজেনকে সেপারেট করে যদি জ্বালানি করা যায়, এই ধরনের গবেষণা হচ্ছে এবং এগুলো আলটিমেটলি আসবে। এবং এই প্রাকৃতিক যে জ্বালানি, এটা কিন্তু একসময় নিঃশেষ হয়ে যাবে, এবং আমেরিকানরা কিন্তু এটাতে অনেক দূর এগিয়ে আছে। তাদের যে প্রাকৃতিক রিজার্ভ যে জ্বালানি আছে, এখনো কিন্তু আমেরিকাতে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ দিয়ে। এবং আমাদের দেশেও আপনি দেখেন যে রামপালে যে বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, এটাও কিন্তু কয়লা দিয়ে। তাহলে এগুলো আমাদের বিকল্প যে এনার্জির সোর্স বের করতে হবে, এবং সেগুলো আমাদের পরিবেশ বান্ধব হবে। এই বিষয়টা আমাদের দেশেও গবেষণা হচ্ছে এগুলো নিয়ে, কিন্তু পাশ্চাত্যে এগুলো নিয়ে অনেক আগেই গবেষণা হচ্ছে। জি, এবং পরিবেশ একটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি অবশ্যই। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যদি বলেন, আপনি যদি বলে টেকসই উন্নয়ন বলেন, আজকের যে উন্নয়ন, সেই উন্নয়ন 20 বছর পরে যদি যে থেমে যায়, সেই উন্নয়নকে কিন্তু টেকসই উন্নয়ন বলে না। জি, সেই জন্য আপনার যে প্রযুক্তি আমরা নেই না কেন, সেই প্রযুক্তি কতটা আপনার 20 বছর পরে এটা প্রয়োজন আছে, সেগুলো কিন্তু ভাবার সময় আছে। শুধু এক্স্যাক্টলি। আজকে যেটা ভালো, এই মুহূর্তে যেটা মনে হইতেছে খুব ভালো, সেটাকেই যে গ্রহণ করতে হবে, সেটার কোনো জি, অর্থ হয় সেটাই না। বলছি। আমাদের যেহেতু একটা প্ল্যান ছিল ডিজিটাল বাংলাদেশের, সেটা 21-এর, এবং আপকামিং যে প্ল্যানটা ডেল্টা বাংলাদেশের একটা প্ল্যান 2041। তো এই দিকে আগানোর জন্য আপনি এই মুহূর্তে যেটা বলছিলেন যে আমাদের ভেহিকেল, এই 3 হুইলারের একটা নতুন সম্ভাবনাময় ক্ষেত্র অলরেডি পারমিশন হয়ে গেছে গত বছরই, এই ইভি, ইলেকট্রিক্যাল ভেহিকেল। এবং এটার জন্য আপনি অনেক অ্যানালাইসিসের কথাই আমাদের সাথে শেয়ার করছিলেন। আমি একটু এই থেকে আসি যে আমাদের এক্সিস্টিং যে সিএনজিগুলো রয়েছে 13,000 সিএনজি, এবং এর বাইরেও শুধু ঢাকায়। আচ্ছা, এর বাইরেও তো আরও সিএনজি রয়েছে 8-9 হাজারের বলছেন, এবং পুরো বাংলাদেশের রেশিওটা একটু বড়ই হবে। এই সিএনজিগুলোর কি হবে যখন আপনার এই বাগ আসবে, ইভি মোটরস তো থাকবে, তখন এই গ্যাস চালিত এই সিএনজিগুলোর নেক্সট টার্গেট মানে প্ল্যানিংটা কীরকম থাকছে? আচ্ছা, আমরা তো ওটা ফেলে দিতে কারণ এখানে তো বলছি না। একটা বড় ইনভেস্টমেন্ট কিন্তু ছিল। অ্যাবসলিউটলি, ওটা এখন তো আমরা কনভার্সন করব। আপনি এই জিনিসটাকে দর্শকও বুঝতে হবে যে ভেরি সিম্পল। আপনি একটা ইঞ্জিন দিয়ে গাড়ি চালাতেন, এখন আপনি একটা মোটর দিয়ে গাড়ি চালাবেন। আপনি যে পাম্প দিয়ে যে কাজটা হয়,
সে আপনি এখন পানি উঠাচ্ছেন না, সেই মোটর দিয়ে কাজটা হবে। সো আমরা উইল রিপ্লেস দ্য সিএনজি ইঞ্জিন অ্যান্ড উইল পুট ইট দেয়ার, আর একটা লিথিয়াম আয়ন ব্যাটারি বসাই দিব। ওর তো কোনো ভেহিকেলও প্রবলেম হচ্ছে না, মাইলেজেরও প্রবলেম হচ্ছে না, কোনো কিছুরই প্রবলেম হচ্ছে না। উইল কনভার্ট ইট। আমরা কিন্তু এখনো বলছি এটার জন্য কি কোনো টাইম বেঁধে দেওয়া আছে যে ঠিক আছে এত বছর 2025 পর্যন্ত এটা চলতে পারবে, এখন এরপরের যেভাবে মধ্যে আছে আপনাকে এরপরে replace আমাদের করতে হবে। রিপ্লেস করতে হবে? সো ফার এই পর্যন্ত যেটুকুন আমরা অবগত আছি সেটার উপরে এবং যেটুকুন আমরা পলিসি দেখেছি তাতে 2025 পর্যন্ত তো তারা থাকতে পারবেন। বাট আই উইল রাদার সে যে আমাদের নিজস্ব উদ্যোগে এটাকে চেঞ্জ করে নিতে হবে। আমরা আগামী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি 50 বছরের বাংলাদেশে, সেটা তো আমাকে খেয়াল করতে হবে। এখন আমি ধরেন একটা জায়গায় দেশকে রাখবো যে কমপ্লিট পলিউশন থাকবে, এই জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট হবে, মানুষ মারা যাবে, এবং আপনি আসলে রিয়েলাইজ করতে পারবেন না যে একটা অ্যাসিড ব্যাটারির যে লিডগুলো গ্রামে গঞ্জে নর্মাল বাচ্চাগুলোকে দিয়ে ওইটাকে রিসাইকেল করা হচ্ছে, দে উইল হ্যাভ আ ব্রেন ক্যান্সার, লাং ক্যান্সার, দে আর এক্সপোজ টু দ্য হাই টক্সিক প্রোডাক্টস। সো এই জিনিসগুলোকে একটা গাইডলাইনে এনে কাউকে ক্ষতি করার উদ্দেশ্য আমার না। আমি আপনাকে ওপেনলি বলছি, আমাদের আগামী 5 বছরে 40 থেকে 50 লক্ষ ভেহিকেল চেঞ্জ করতে হবে, কনভার্সন করতে হবে। এই কনভার্সনে আমি মাত্র 5000 ভেহিকেল পার মান্থ তৈরি করতে পারবো আমার ফ্যাক্টরিতে। আরও 2-3 জন করছেন, তারাও 5000, 10,000 করতে পারবে। তাহলে তো আমার 20 ইয়ার্স দরকার হবে। সো আমাদের সবাই পার্টিসিপেশনে আসতে হবে। আমরা একজন আরেকজনের কারোই শত্রু না। আমরা সবাই মিলে কিভাবে একটা সুন্দর বাংলাদেশ বানাতে পারি, একটা ট্রান্সপোর্ট সিস্টেম করতে পারি, সেটাই আমাদের চেষ্টা। আপনি জেনে আরও খুশি হবেন, বিআরটিসি 500 বাস ইলেকট্রিক ভেহিকেল আনছে, যেটা নাকি তারা ট্রান্সপোর্ট সিস্টেম হিসেবে শুরু করবে, এবং তাদের ডিপোগুলোর মধ্যে তারা কনভার্সনে গিয়ে এই চার্জিং সিস্টেমগুলোকে তৈরি করছে। এবং আরও গুড নিউজ হলো, আমরা যেই গর্বের সাথে যে চার্জিং স্টেশনের গল্পটা করছি, সব মেড ইন বাংলাদেশ। যেই চার্জিং স্টেশনটা আপনি তৈরি করবে আমেরিকাতে $50,000 লাগে, সেটা আমরা $18,000 তৈরি করতে পারি। সো আমাদের সবার পার্টিসিপেশন দরকার, সবার একটা আমি বলবো সাপোর্ট দরকার। বিশেষ করে আমাদের মন্ত্রণালয়গুলোর সাপোর্ট দরকার, প্রত্যেকটা মানুষের সাপোর্ট দরকার, এবং এইটা যেন একটা অদৃশ্য শক্তির কাছে থেমে না থাকে। জি, আমি একটু মোস্তাফিজুর রহমান আপনার কাছে আসতে চাই। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, শুনছিলাম যে বাংলাদেশ সরকারের পরিকল্পনা রয়েছে ইলেকট্রিক অপারেটেড যে বাসগুলো নিয়ে আসার, এবং এক্সিস্টিং যে গ্যাস অপারেটেড সিএনজি আছে সেটাও যদি আস্তে আস্তে 25 সালের পরবর্তী বা এই সময়ের মধ্যে কনভার্ট হয়ে ইলেকট্রিক্যাল ভেহিকেলে কনভার্ট হয়, এবং নতুন বাগ তারা নিয়ে আসছে সেটাও ইলেকট্রিক্যাল। তো আমাদের এক্সিস্টিং বাংলাদেশে যে ইলেকট্রিসিটি প্রোডাকশন হচ্ছে আমাদের, সেই জায়গাটায় আমরা কতটুকু মানে চিন্তামুক্ত থাকতে পারবো যে এই ট্রান্সপোর্ট সিস্টেমে যখন এত বেশি পরিমাণ গ্যাস থেকে সিএনজি মানে গ্যাস ইউসেজ থেকে ইলেকট্রিসিটি ইউসেজ বেড়ে যাবে, আমাদের এই ইলেকট্রিক্যাল ইউসেজের প্রাইসটা কীরকম হবে, কিংবা এখনও তো অনেক নতুন ভবন আসছে যেখানে ইলেকট্রিসিটির পারমিশন ওভাবে দেওয়া হচ্ছে না বিভিন্ন পলিসির কারণে। তো সেই বিষয়গুলো আসলে আমরা কতটুকু আশাবাদী কিংবা সংকটপূর্ণ দিনের দিকে এগিয়ে যাচ্ছি কিনা? ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি যদি বিদ্যুতের কথা বলেন, আমাদের দেশে প্রতিটা সেক্টরেই উন্নয়ন হয়েছে, কিন্তু বিদ্যুতের যে উৎপাদন বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু অভাবনীয়। শুধু যদি আপনি এই রূপপুর পারমাণবিক কেন্দ্রের কথা বলেন, এখানেই কিন্তু 2160 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়, যেটা নিউক্লিয়ার পাওয়ার যেটা আপনাদের হচ্ছে, এটা বোধহয় 21 সালের জুনের ডিসেম্বরের দিকে শেষ হওয়ার কথা ছিল। এটা হয়তো আমাদের করোনার কারণে হয়নি, এটা আগামী 22 সালের ডিসেম্বরে এটা শেষ হবে। আমাদের দেশে কিন্তু বিদ্যুতের ঘাটতি হবে। আমাদের 21 সাল পর্যন্ত আমাদের দেশের লক্ষ্যমাত্রা ছিল যেখানে 20-22 হাজার মেট্রিক টন সেখানে মেগাওয়াট, সেখানে কিন্তু এটা 24,000 মেগাওয়াট উৎপন্ন হয়েছে। বিদ্যুতের কোনো ঘাটতি হবে না, তবে পরিবেশটাই কিন্তু হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। উন্নয়নশীল অর্থনীতির একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তার মধ্যে একটা সামাজিক অবক্ষয় আর একটা হলো আপনার পরিবেশগত। তো আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো।
তিনি যে ধরনের লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছেন, 21 সালের মধ্যে এক ধরনের লক্ষ্যমাত্রা নিয়েছেন, 31 সালের মধ্যে এক ধরনের লক্ষ্যমাত্রা নিয়েছেন, 41 সালের মধ্যে এক ধরনের লক্ষ্যমাত্রা নিয়েছেন। এই যে সুনির্দিষ্ট সময় ভিত্তিক লক্ষ্যমাত্রা, জি আমরা কিন্তু বিগত সময় এগুলো আমরা দেখিনি। এগুলো আমাদের দেশের প্রধান সমস্যা হলো দারিদ্র্য, পোভার্টি, এবং দারিদ্র্য বিমোচনের জন্য শিল্পায়ন এবং নগরায়ন এবং এই সমস্ত ট্রান্সপোর্টেশনের এগুলোরও পরিবর্তন আনতে হবে, এবং এগুলো প্রত্যেকটা পরিবর্তনের সাথে পরিবেশের সাথে সম্পর্কিত, এবং পরিবেশকে যদি গুরুত্ব না দেওয়া যায় তাহলে কিন্তু ওই যে আমি বারবার যেটা বলছি যে যে টেকসই উন্নয়ন এটা কিন্তু সম্ভব হবে না। আমরা 31 সালের মধ্যে আমাদের দেশে কোনো হতদরিদ্র মানুষ থাকবে না। তো হতদরিদ্র মানুষকে যদি আপনি দরিদ্রহীন করতে চান, মানুষের যদি পোভার্টি যদি না থাকে, তাহলে কিন্তু তাদের হাতে কাজ দিতে হবে। জি তাদের হাতে কাজ দিতে গেলে আপনার শিল্পায়ন করতে হবে। শিল্পায়ন করতে গেলে এই যে আমার একটু আগে যে ভাই বললেন, উনি কিন্তু বলছেন যে ওনারা এই ধরনের ব্যাটারি এখানে উৎপাদন করবে, যেগুলো তার মানে হলো কি যে বিনিয়োগ, এবং প্রত্যেকটা বিনিয়োগে শিল্পায়নে, নগরায়নে এগুলোর সাথে আপনার পরিবেশ জড়িত। আমাদের দেশে পরিবেশ অধিদপ্তরও এখানে যোগ্য দক্ষ লোক এখানে আছে, তাদের সকলের সম্মিলিত, এবং প্রত্যেকটা পরিবেশের মিটিংয়ে কিন্তু আমাদের স্টেক হোল্ডার যারা ব্যবসায়ী সমিতির লোকেরাও কিন্তু ওই কমিটির মেম্বার। ফলে আলাপ আলোচনার মাধ্যমে যাতে সকলের সমন্বিত, যাতে সবাই যাতে মঙ্গলটা হয় সেই দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিলে পোভার্টি কমাতে হবে, আপনার শিল্পায়ন করতে হবে, আবার পরিবেশ ঠিক রাখতে হবে। আমি মনে করি যে আপনি যে প্রশ্ন করেছেন যে জ্বালানির ঘাটতি হবে কিনা, আমাদের অন্তত খাদ্য আর জ্বালানির এই দুইটা নিয়ে আমাদের দেশে আর সমস্যা নেই। জি খাদ্য আপনাকে ঘাটতি এটা শেষ হয়ে গেছে। জি আর জ্বালানিতে যে ধরনের আপনার এই যে দেখেন এই যে রূপপুর, তারপরে হলো আপনার এই যে নিউক্লিয়ার, তারপরে কয়লা ভিত্তিক যে রামপাল, এই দুইটাতেই তো আপনার অবশ্যই 13 বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে আপনার হলো নিউক্লিয়ার প্ল্যান্টে, আর 2 বিলিয়ন ডলার হয়েছে আমরা রামপুরে যেভাবে পরিকল্পনা করেছি সেভাবেই যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা আশাবাদী আমাদের সামনের দিনগুলি নিশ্চয়ই ভালো হবে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন আজকে। নিশ্চয়ই এই বিষয়গুলো সামনের দিনে আমাদের ভালো কিছু নিয়ে আসবে। আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনাদের মাধ্যমে সামহাও আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এই ভেহিকেলগুলো দেখাতে চাই। তো কেউ না কেউ নিশ্চয়ই এগিয়ে আসবেন, আমাদের সাহায্য করবেন, আমরা এই বাঘকে নিয়ে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে যেতে পারবো। আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকের মতো আমি শারমিন মিশু বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।